তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন জানতে যে ছাদের বিমের মধ্যে যে এক্সট্রা ক্রাঙ্ক বাইন্ডিং করা হয়, কেন বাইন্ডিং করা হয়, এই কেনর প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। তো বিমের মাঝে যে এক্সট্রা ক্রাঙ্ক বাইন্ডিং করা হয়, কীভাবে বাইন্ডিং করা হয় সে বিষয়ে আজকের এই ভিডিও নয়। আজকের ভিডিও হলো কেন বাইন্ডিং করা হয়, কেন, তার পিছনের লজিক কি। একটি বিমের যে মাঝখানে তার নিচে ক্রাঙ্ক রড বাইন্ডিং করা হয়, তার দুপাশে যেখানে কলাম সাপোর্ট আছে সেখানে উপরে ক্রাঙ্ক রড বাইন্ডিং করা হয়। কেন করা হয়? কারণ বিমের মাঝখানে তো উপরে এক্সট্রা ক্রাঙ্ক রড বাইন্ডিং করা যেত, তার দুপাশে যেখানে কলাম সাপোর্ট সেখানে নিচে বাইন্ডিং করা যেত। তো কেন বিমের নিচে মাঝখানে, বিমের দুপাশে যেখানে কলাম সাপোর্ট আছে সেখানে উপরে কেন এক্সট্রা ক্রাঙ্ক রড দেওয়া হয়, এই কেন দেওয়া হয়, এই কেনর উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে ডিটেলস থাকবে, প্রথমে থিওরিক্যাল, পরে প্র্যাকটিক্যাল সহকারে আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিব যে এক্সট্রা ক্রাঙ্ক রড যেভাবে বাইন্ডিং করা হয় তার পেছনে লজিকটা কি। আজকের ভিডিওতে যে সমস্ত নতুন দর্শক বন্ধু আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিও শেষে একটি লাইক দিয়ে যাবেন, লাইক ছাড়া যাবেন না। যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে কমেন্ট করবেন। আপনাদের সব রকম সমস্যার সমাধানের জন্য এসকেটি সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস আমার ইউটিউব চ্যানেলে আমি সর্বদা আপনাদের পাশে আছি। ভিডিওটিতে থিওরিক্যালে এবং প্র্যাকটিক্যালে ডিটেলসভাবে দেখানো হয়েছে, ডিটেলসভাবে বোঝানো হয়েছে, তার জন্য ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়েছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিমের যে ক্রাঙ্ক রডগুলো বাইন্ডিং করা হয়, সেই ক্রাঙ্ক রড বাইন্ডিং করার পিছনে লজিকটা কি, তার উদ্দেশ্য কি, এবং এই যে ক্রাঙ্ক রডগুলো বাইন্ডিং করা হয় সেগুলো লোডের বিপরীতে কিভাবে কাজ করে। তো এটি একটি বিম। তো আমরা জানি বিমের ভিতরে আমরা রড, বাংলায় যাকে শিক বলে, বা লোহা থাকে খাঁচা বাঁধানো, এবং কংক্রিট মশলা দিয়ে বিম বানানো হয়। তো এই ভিডিওটি শুরু করার আগে কয়েকটি বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাই, তাহলে ভিডিওটি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রথম, এই যে বিমের উপর ভার বা ওজন বা লোড পড়ে, সেই লোড, এই বিমের মধ্যে যে লোড পড়ে সেটা কয় প্রকার এবং লোডগুলো কোথায় কোথায় কার্যকারী হয়। এই যে লোড হয়, লোড দুই প্রকার। এক নম্বর হলো কম্প্রেশন লোড। কম্প্রেশন লোড। তো কম্প্রেশন লোড কাকে বলছে প্রথমে আপনাদেরকে আমি বাংলায় একটু বোঝানোর চেষ্টা করি। কম্প্রেশন কথার ইংলিশ। কম্প্রেশন হলো চাপ। কোনো বস্তু বা বডি বা এই বিমের কোনো অংশে যখন একটা চাপ পড়ে, এই আমি আপনাদেরকে পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই পেনের এই পাশে ধরে আমি যখন চাপ সৃষ্টি করব, এই চাপকে বলছে কম্প্রেশন। এটি একটি স্প্রিং, আপনাদেরকে এই স্প্রিং এর মাধ্যমে বোঝাতে চাই আমি। এই স্প্রিং কে দুপাশে আমি চাপ সৃষ্টি করছি, এই যে চাপ, এটাকে বলছে কম্প্রেশন লোড। দুই নম্বর, টেনশন লোড। টেনশন লোড, টেনশন লোড কোনটাকে বলছে আমি স্প্রিং দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি। যখন এই স্প্রিংটাকে দুপাশে আমি এভাবে টানবো, এই যে টানা যে একটা লোড, এটাকে বলছে টেনশন লোড। অর্থাৎ এই বিমের মধ্যে যখন দুপাশে কোনো একটা টানা বল কাজ করবে সেটা হচ্ছে টেনশন লোড, আর যখন এই চাপ সৃষ্টিকারী একটা বল কাজ করবে সেটা হচ্ছে কম্প্রেশন লোড। দ্বিতীয় বিষয়টি যেটা জানতে হবে সেটা হলো কম্প্রেশন লোড সহন ক্ষমতা কার বেশি এবং টেনশন লোড সহন ক্ষমতা কার বেশি। একটি বিম তো
এখানে কংক্রিট মশলা এবং তার ভিতরে আমরা রড বা স্টিক দিয়ে খাঁচা বেঁধেছি। তো এই কংক্রিট মশলার কোন লোড বহন করার ক্ষমতা বেশি এবং আমাদের যে রড বা স্টিক থাকে সেই রড কোন লোড বেশি বহন করতে পারে। তো এই যে কম্প্রেশন লোড অর্থাৎ এই চাপ লোড সেই চাপ লোডকে সহন করার ক্ষমতা হলো যে কংক্রিট মশলা থাকে বিমের মধ্যে, সেই বিমের কংক্রিট মশলার সেই কম্প্রেশন লোড সহন করার ক্ষমতা বেশি। কিন্তু টেনশন লোড সহন করার ক্ষমতা কংক্রিট মশলা খুব কম। যতটা কম্প্রেশন লোড নিতে পারে টেনশন লোড তার থেকে অনেক গুণে নিতে পারে, খুব কম। তাহলে বিমের যে ভিতরে রডের খাঁচা থাকে, রড বা লোহার খাঁচা থাকে, সেই রডের টেনশন লোড নেওয়ার ক্ষমতা বেশি, আবার রডের আবার কম্প্রেশন লোড নেওয়ার ক্ষমতা কম। তো বিমের মাঝখানে, এই দুই কলামের মাঝখানে কি করা হয়, এক্সট্রা ক্রাঙ্ক রড নিচে বাইন্ডিং করা হয়। কিন্তু যেখানে কলামের সাপোর্ট আছে, সেখানটা আবার কিছুটা আসার পর তার উপরে এক্সট্রা ক্রাঙ্ক রড বাইন্ডিং করা হয়। সেম এ পাশেও যদি বিম কন্টিনিউ থাকে তাহলে সেটাও এদিকে কিছুটা আসার পর উপরে বাইন্ডিং করা হয়, এদিকেও কিছুটা আসার পর উপরে বাইন্ডিং করা হয়। তো আজকের এই ভিডিওতে প্রথমে থিওরিক্যাল পরে প্র্যাকটিক্যাল দুরকম ভাবেই আমি এই যে ক্রাঙ্ক রড বাইন্ডিং এর যে লজিক, সেই লজিককে আমি প্রমাণিত করব। এবং এই বিমে যখন লোড পড়ে বা ওজন হয় বা ভার হয়, তো এই যে বিম কিন্তু গোটা বিম এই কলাম থেকে এই কলাম পর্যন্ত ভেঙে হুড়মুড় করে ভেঙে এভাবে পড়ে না। যে আপনারা দেখতে পাচ্ছেন লাল টন বিমের মাঝে অংশকে বলছে নিউট্রাল অ্যাক্সিস। তো বিমের উপরে যখন আমাদের লোড পড়লো, লোড পড়ার ফলে কি হয়, বিম কিভাবে ক্র্যাক হয়, তো বিম এভাবে আমাদের বেঁকে যায়। লোড পড়ার ফলে বিম এভাবে বেঁকে যায়। বেঁকে যাওয়ার জন্য এই নিউট্রাল অ্যাক্সিসের নিচের অংশে, বিমের নিচের অংশে টেনশন লোড কাজ করে। অর্থাৎ বিম যেভাবে ঢুকে গেল, তাহলে নিচের অংশে টেনশন লোড কাজ করছে। বিমের নিচের অংশগুলো স্প্রিং এই টানা বল কাজ করছে, যেটাকে বলছে টেনশন লোড। এখানে টেনশন লোড কাজ করছে। এখানে টেনশন লোড কাজ করার ফলে কি হয়, যেহেতু এভাবে টানা বল কাজ করছে এভাবে টানা শক্তি কাজ করছে এখানে, যেটাকে টেনশন লোড বলছে। তো স্প্রিং যেমন টানা বল কাজ করার ফলে এবার লম্বা হয়ে যাচ্ছে, তো বিম তো আর স্প্রিং নয় বা রবার নয় যে লম্বা হবে। তার জন্য কি হয়, বিমের নিচের অংশে, বিমের এই বডি অংশগুলো একে অপর থেকে দূরে সরে চলে যায়। তার জন্য কি হয়, এভাবে ক্র্যাক চলে আসে, ফাটাল ধরে যায়। এই বিমের নিচের অংশে ফাটাল ধরে যায়। যেহেতু টেনশন লোড কাজ করছে, অর্থাৎ এই বিমের এই অংশে একটা টানা বল কাজ করছে, তার জন্য এখানে বিম এই অংশটুকু লম্বা হওয়ার প্রবণতা দেখা যায়। তার জন্য কি হয়, বিমের যে বডির মধ্যে হবে ফাটাল ধরে। তো এই টেনশন লোডকে রেজিস্ট করার জন্য কি করা হয়, বিমের মাঝখানে এভাবে এক্সট্রা ক্রাঙ্ক রড প্রোভাইড করা হয়, যাতে এই টেনশন লোডকে রেজিস্ট করতে পারে। এখানে যে টেনশন লোড কাজ করছে, কিন্তু এই টেনশন লোড ধীরে ধীরে বিমের শেষ প্রান্তে জিরো হয়ে যায়, অর্থাৎ টেনশন লোড আর
থাকে না। এ পাশেও সেম, এক সময় টেনশন লোড আস্তে আস্তে জিরো হয়ে যায়, টেনশন লোড থাকে না। যেহেতু টেনশন লোড থাকে না, তো সেহেতু এভাবে এক্সট্রা কাঙ্গক এদিকে প্রোভাইড করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন এখানে টেনশন লোড কাজ করে এবং এখানে বিম এভাবে ঢুকে যায়, ঢুকে যাওয়ার জন্য বিম এভাবে উপরে উঠে যাওয়ার ক্ষমতা থাকে, এদিকে উঠে চলে যায়। এভাবে এদিকে যদি কন্টিনিউয়াস বিম থাকে তাহলে এভাবে ঝুঁকে আবার এদিকে এভাবে বিম ঝুঁকে যায়। ঝুঁকে যাওয়ার জন্য কি হয়, বিমের যেখানে কলাম সাপোর্ট এখানে কিন্তু আমাদের টেনশন লোড চলে আসে, তখন এখানে একটা টানা বল কাজ করে, এখানে টেনশন লোড চলে আসে এবং এখানেও টেনশন লোড চলে আসে। টেনশন লোড চলে আসার জন্য বিমের উপরিভাগে আমাদের ফাটাল ধরে যায়, ক্র্যাক হয়ে যায়, বিমের বডিতে একটি অংশ থেকে একটা অংশ দূরে সরে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এখানে টেনশন লোড আসার জন্য আমরা কি করি, এই যেখানে কলাম সাপোর্ট আছে তার উপরে এক্সট্রা কাঙ্গট দিয়ে থাকি টেনশন লোডকে রেজিস্ট করার জন্য, টেনশন লোডকে প্রতিরোধ করার জন্য। সেম এপাশেও যখন বিম কন্টিনিউ বিম থাকে এভাবে এপাশে লোড আসার জন্য, লোড পড়ার জন্য কি হয়, আবার বিম এভাবে ঝুঁকে যায়, নিচে ঝুঁকে যায়। ঝুঁকে যাওয়ার জন্য উপরে টেনশন লোড কার্যকরী, টেনশন লোডকে রেজিস্ট করার জন্য মানে এক্সট্রা কাং রড এভাবে দেওয়া হয়। এভাবে যে বিম ঝুঁকে গেল, এভাবে যে বিম ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে যাওয়ার জন্য বিমের নিউট্রাল এক্সিসের উপরে মাঝখানে উপরে কি হয়, কম্প্রিহেনশন লোড কার্যকরী হয়। কম্প্রিহেনশন লোড অর্থাৎ চাপ লোড, এভাবে চাপ লোড কাজ করছে, এভাবে চাপ লোড। তো কম্প্রিহেনশন লোড যেহেতু এখানে কাজ করে, আর বিমের বডিতে এখানে কুচকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এভাবে স্প্রিং এর মতো। তো যেহেতু কম্প্রিহেনশন লোড এখানে চলে আসে, তার জন্য এখানে এক্সট্রা রড দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি একটু আগে আপনাকে বললাম যে কম্প্রেশন লোড রেজিস্ট করতে পারে কংক্রিট মশলা, তার অনেক ক্ষমতা। কম্প্রেশন লোডকে রেজিস্ট করার জন্য কংক্রিট যে আছে, কংক্রিটের ক্ষমতা অনেক। এখন এখানে টেনশন লোড আসার পরে ধীরে জিরো হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে উপরে টেনশন লোড চলে আসে, তার নিচে এই যে কিছুটা অংশ এখানে আবার চলে আসে কম্প্রেশন লোড। এখানে কম্প্রেশন লোড কার্যকরী হয়, এই পাশে কম্প্রেশন লোড কার্যকরী হয়, এই পাশে কিছুটা অংশ কম্প্রেশন লোড কার্যকরী। যেহেতু কম্প্রেশন লোড থাকে, কম্প্রেশন লোড চলে আসে, সেহেতু এখানে কোনো এক্সট্রা রডের কোনো প্রয়োজন হয় না, কারণ কি কম্প্রেশন লোডকে রেজিস্ট করার জন্য কংক্রিট মশলা যথেষ্ট। তবে এখানে আর একটু বলে রাখি যে এইভাবে এক্সট্রা কাংরড মাঝখানে দেওয়ার ফলে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। অনেকে প্রশ্ন করে, আরে এই রড তো এই যে কলামের উপরে আসলো না, এই যে এই কলামের উপরেও তো পর্যন্ত আসলো না, তাহলে তো সে নিজেই ঝুলে থাকছে, তাহলে সে কিভাবে লোডকে রেজিস্ট করবে? প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর মিস্ত্রিরা দিতে পারে না। তো এই প্রশ্নের উত্তর হলো যখন লোড আসলো, লোড আসার ফলে একটু আগে আপনাকে কি বললাম যে আমাদের বিম এইভাবে ঝুঁকে যায় লোড দেওয়ার ফলে। কি হয়, এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে কি হলো, টেনশন লোড কাজ করছে। টেনশন অর্থাৎ বিমের এই বডি টানা বল কাজ করছে, টানা বল কাজ করছে, যেহেতু এদিকে টেনশন লোড কাজ করছে, ঢুকে যাচ্ছে স্প্রিং। আপনাদেরকে দেখে দিই স্প্রিং এবার দেওয়ার ফলে, একটু আগে দেখালাম, আবার দেখাই। এবার লোড দেওয়ার ফলে কি হচ্ছে, এই যে এইটুক বডির মধ্যে নিচে টেনশন লোড যে কাজ করছে, কি হচ্ছে, এই যে গ্যাপ গুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, গ্যাপ বড় হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে।
তো সেরকম বিমের বডি এখানে একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, তার জন্য কি হয়, ক্র্যাক চলে আসে, ফাটাল ধরে যায়, এভাবে ক্র্যাক চলে আসে, ক্র্যাক চলে আসে। কিন্তু এভাবে টেনশন লোড আস্তে 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 একসময় এখানে জিরো হয়ে যায়, থাকে না। একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, নির্দিষ্ট একটা লেন্থ আছে, তার ওইদিকে তার পাশেও টেনশন লোড আসে না। এই জন্য তো আমরা L/4 ফর্মুলা বা L/3 ফর্মুলা দিয়ে ফর্মুলা ফলো করে আমরা এক্সট্রা কাঙ্গট বাইন্ডিং করে থাকি। সেক্ষেত্রে এই এখান থেকে এই অবধি যখন টেনশন লোড কাজ করে, টানা বল কাজ করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে এক্সট্রা কাঙ্গট দিতে হয়। যখন টেনশন লোড আসবে, এই যে এক্সট্রা কাঙ্গটটি মধ্যে এভাবে টানা বল কাজ করবে, টানা বল কাজ করবে, এভাবে ভেঙে পড়ে না দিন কখনো, টানা বল কাজ করছে। কিন্তু টেনশন লোড জিরো হওয়ার পর তার যে এ পাশে তখন চলে আসছে আমাদের কম্প্রেশন লোড। একটু আগে বললাম কম্প্রেশন লোড, কম্প্রেশন লোড সেহেতু এ পাশে আমাদের রোডের প্রয়োজন হয়, কারণ কি কম্প্রেশন লোড ট্রেস করার জন্য কংক্রিট মশলার শক্তি অনেক গুণে বেশি। এখানে আর একটু বলে রাখি আমি, যেহেতু এই ভিডিওর অংশ আমি মনে করি না, আমরা কি করি, যদি এখান থেকে এ পর্যন্ত 12 ফিট হয়ে থাকে, L/4 ফর্মুলা দিই, 12 ফিটকে 4 ভাগে ভাগ করব, এল লেন্থ ভাগ 4, 4 ভাগে যদি ভাগ করি তাহলে 3 4 12, 3 ফিট। তাহলে এ পাশ থেকে 3 ফিট, এ পাশ থেকে 3 ফিট, 3 ফিট পর্যন্তই এই এক্সট্রা উপরের যে টপ কাঙ্গর আসে, এই 3 ফিট পর্যন্ত এক্সট্রা কাঙ্গর আসে। আর মাঝে যে বাকি 2 ভাগ, অর্থাৎ 6 ফিট, সেই 6 ফিট থেকে 6 ফিটে আমরা বটমে এক্সট্রা কাঙ্গর দিয়ে থাকি। 6 ফিট থেকে আরো বেশি হয়, আরো বেশি হয়, আরো বেশি হয়। তো এক্সট্রা কাঙ্গর কিভাবে বাইন্ডিং করে তার ফর্মুলা কি, সে বিষয়ে দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ক্যান্টিলিভার বিম সম্পর্কে একটু আলোচনা করি। এটি হলো ক্যান্টিলিভার। তো ক্যান্টিলিভার বিমে যখন লোড হয়, লোড পড়ে এখানে লোড, তো সেক্ষেত্রে ক্যান্টিলিভার যে বিম, এইভাবে সামনের দিকে ঝুঁকে যায়, এভাবে সামনের দিকে ঝুঁকে যায়। তো সেক্ষেত্রে টেনশন লোড, সেক্ষেত্রে ক্যান্টিলিভার বিমে টেনশন লোড থাকে উপরে, টেনশন লোড কাজ করে এখানে, এবং নিচে কাজ করে কম্প্রেশন লোড। আবারও বলি, যখন ক্যান্টিলিভার বিম লোড পড়ে তখন এই যে ক্যান্টিলিভার বিম এদিকে ঝুঁকে যায়, কারণ কি ক্যান্টিলিভার একটা ফ্রি হ্যান্ড, এপাশে কোনো তার সাপোর্ট নেই। তো সেক্ষেত্রে ক্যান্টিলিভার বিম এভাবে ঝুঁকে যায়, ঝুঁকে যাওয়ার ফলে এই বিমের উপরি অংশে টেনশন লোড কাজ করে, নিচে কম্প্রেশন লোড। তো এই জন্যই বা সেক্ষেত্রেই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে উপরে এক্সট্রা কাঙ্গট প্রোভাইড করা হয়, এক্সট্রা রেইনফোর্সমেন্ট উপরে প্রোভাইড করা হয়, নিচে করা হয়। কারণ কি নিচে তো কম্প্রেশন লোড কাজ করছে, সেখানে আমাদের কংক্রিট মশলাই তাকে রেজিস্ট করার জন্য যথেষ্ট। কারণ কি কংক্রিট মশলার বা কংক্রিটের কম্প্রেশন লোড সহন করার ক্ষমতা অনেক বেশি, কিন্তু টেনশন লোড যেহেতু প্রতিরোধ করতে পারে না, সেজন্য আমরা এক্সট্রা কাঙ্গট এভাবে দিয়ে থাকি। তো চলুন দর্শক বন্ধু, এরপরে আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল ভিডিও দেখিয়ে দিব আমি, এবং আপনাদেরকে প্রমাণ করে দেব যে এক্সট্রা যে কাঙ্গট আমরা দিয়ে থাকি তার লজিক। তো প্র্যাকটিক্যাল ভিডিও শুরু করার আগে আজকে যারা আমার ভিডিওতে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে বিল্ডিং বিষয়ের উপর আরো অনেক শিক্ষণীয় ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর যদি আপনার কোনো
জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখানে আমি উত্তর দিতে চেষ্টা করব। আর না হলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, প্র্যাকটিক্যাল ভিডিও শুরু করে দিই।